সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আজকে আমরা একটা স্পেনের সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ক্লাউস। আর এটা রিলিজ পেয়েছিল 2019 সালে। আর এই সিনেমাটির বক্স অফিস আয় করেছিল 412 কোটি টাকা। তো যাই হোক, এই সিনেমার কনসেপ্ট নিয়ে সারসংক্ষেপে বলার মতো আমি তেমন কিছু পাইনি। তবে তারপরেও তুমি যখন এই সিনেমাটি দেখতে যাবে, তোমার যে খারাপ লাগবে ওরকম কিছু নয়। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, জাপানিজ এনিম সিনেমা একরকম হয়, আমেরিকান গুলো একরকম হয়, আর স্পেনের এই সিনেমাতে তুমি একটু ভিন্ন ধারার গ্রাফিক্স দেখতে পাবে। তো আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়ে এই সিনেমাটি তোমার কাছে অত খারাপ লাগবে না। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমরা জ্যাসপার নামে একটা টিনেজারকে দেখতে পাই, যে কিনা স্পেনের রাজধানীর জেনারেলের ছেলে ছিল, কিন্তু সে ছিল পুরো অকর্মা এবং তাকে তার বাবা অনেক বোঝানোর চেষ্টা করে, এইটা কর ওইটা কর, কিন্তু মনে হচ্ছিল ওর কানের মধ্যে তুলো গুজে রেখেছিল, মানে ওকে কোনোভাবেই কোনো কথা শোনানো যায় না। আর এর জন্য বাবা তার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য একটা বুদ্ধি বের করে, মানে সে তার ছেলেকে কর্মঠ বানাবে। আর এর জন্য সে জেসপারকে বলে, তোকে আমি 1 বছরের জন্য সেন্সবার্গ নামক একটা জায়গায় পোস্টম্যানের কাজ দেবো। আর ওই পোস্ট অফিসটা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে, তো ওই বন্ধ অফিসে গিয়ে তোকে চিঠি বিলি করতে হবে এবং 1 বছরের মধ্যে তোকে 3000 চিঠি বিলি করতে হবে। আর তুই যদি এমনটা না করতে পারিস, তাহলে কিন্তু আমার সম্পত্তি থেকে তোকে আমি বেয়ারিশ করে দেবো এবং তোকে আমি ত্যায্য পুত্র করব। আর এখানে আমাদের সেন্সবার্গ শহর সম্পর্কে বলা হয়, সেটা হচ্ছে ওটা খুবই ডেঞ্জারাস একটা শহর। ওই শহরে কেউ কারোর সাথে ভালো মতো কথা বলতো না, সবসময় দুই পক্ষের মধ্যে মারামারি লেগেই থাকতো। মানে ও জায়গায় যে মানুষগুলো আছে তারা মূলত একেবারে ইতর শ্রেণীর এবং সবাই ওই শহরটা সম্পর্কে ভয় পেত। নর্মালি বাইরে থেকে ওই শহরে কেউ যেতই না। তো এটা জানার পরে জেসপার তো প্রথমে মনে করে এটা মজা করছে, কিন্তু এরপর ওর বাবা যখন আবার ওকে হুমকি দেয় ডাইরেক্ট ওখানে যাওয়ার জন্য, তখন বাধ্য হয়ে ও সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো এখানে জেসপার তো অনেক ধনী ফ্যামিলির একটা ছেলে, কিন্তু ওকে একেবারে গরিবের মতো একটা সামান্য ঘোড়ার গাড়ি দিয়ে ওই শহরে যাওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো টানা কয়েকদিন চলার পরে ও যখন ওই সেন্সবার্গ শহরে পৌঁছায়, তখন দেখতে পায় এটা প্রচুর ঠান্ডার একটা শহর এবং ওর মারাত্মক ঠান্ডা লাগা শুরু হয়। তো ও যখন ওই শহরে ঢোকে, সেখানে কোনো মানুষের ছিটে ফোটাও দেখতে পায় না, খালি শুধুমাত্র চারপাশে বাড়িঘর দেখতে পায়, নোংরা নোংরা, কিন্তু কোনো মানুষ দেখতে পায় না। আর তখন ও দারোয়ানকে বলে, এই শহরের মানুষকে আমি কাদের চিঠি বিলি করবো, এখানে আমাকে কেন পাঠানো হলো? তখন দারোয়ান বলে, তুমি যদি মানুষ দেখতে চাও একটা উপায় রয়েছে। আর তখন ওই গারোয়ান জেসপারকে একটা ঘন্টা দেখায় যেটা ওখানে ঝুলেছিল এবং বলে, ওই ঘন্টাটা একবার বাজিয়েই দেখো। তো এরপর ওই জেসপার ওই গারোয়ানের কথায় যখন ঘন্টা বাজায়, তখন দুপাশ থেকে অঝরে মানুষ আসতে থাকে এবং নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। আর এই অবস্থা দেখে জেসপার তো ভয় পেয়ে যায় এবং বাঁচার জন্য তখন ঘন্টাটি যখন ধরে, তখন সেটা আবার থেমে যায় এবং ঘন্টা থামলেই লড়াইও শেষ হয়ে যায়। আর তারপর সবার চোখ পড়ে জেসপারের উপর, আর জেসপারকে নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তো এরপর জেসপার আবার যখন ঘন্টাটি বাজিয়ে দেয়, তখন করে কি সবাই জেসপারের পিছনে জেসপারকে মারার জন্য, মানে ওকে সবাই মেরে ফেলবে। তো এরপর জেসপার নিজের জীবন বাঁচাতে একটা মাংসের দোকানে ঢুকে পড়ে এবং এই দোকানে এসে দেখো ওই দোকানের মালিক একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে অ্যালভা। আর ওই মেয়েটির কথা আমরা জানতে পারি সেই শহরের আগে একটা শিক্ষক ছিল, কিন্তু এই শহরের মানুষ এত খারাপ যে পড়ালেখায় কোনো ইন্টারেস্ট নেই, এজন্য শিক্ষকতা পেশা বাদ দিয়ে মাংস বেচার কাজ শুরু করেছে। এবং এলভা আরো বলে, পৃথিবীর সবচেয়ে এই জায়গাতে সবচেয়ে বেশি লড়াই হয়, সবসময় এই জায়গায় মানুষ ঝগড়ার মধ্যেই থাকে। আর তারপর সে জেসপারকে বলে, আমার দোকান থেকে কিছু মাংস কেন, কারণ এখান থেকে আমি চলে যাওয়ার জন্য গত 5 বছর ধরে মাংস বিক্রি করে টাকা জমাচ্ছি। আর তখন গাড়িয়ান এসে বা ঘরোয়ান এসে, মানে ঘোড়ার গাড়ি যে চালায়, সে এসে জেসপারকে তার পোস্ট অফিসে নিয়ে যায়, যেখানে জেসপার আর কি এখন থেকে থাকবে। তো এই পোস্ট অফিসটাই শহর থেকে কিছু মাইল দূরে অবস্থিত। তো এরপর যখন জেসপার ওই পোস্ট অফিসে পৌঁছায়, পোস্ট অফিস দেখে ওর মাথা নষ্ট হয়ে যায়। মানে ওই পোস্ট অফিস বা বাড়িটার অবস্থা এত খারাপ ছিল যে আমাদের জেসপার পুরো হতাশ এবং আমরা দেখি ওই বাড়িতে বরফও পড়তে এত ঠান্ডার মধ্যে। আর জেসপারের কাছে সম্বল বলতে ছিল শুধুমাত্র পাতলা একটা কম্বল এবং রাতে তার প্রচুর ঠান্ডা লাগছিল। তবে কিছু করারও নেই, কারণ 3000 চিঠি বিলি না করলে সে এখান থেকে কখনোই যেতে পারবে না, তাও আবার 1 বছরের মধ্যে। তো এর জন্য পরের দিনে সে লেটার পোস্ট করার জন্য বেরিয়ে পড়ে। তো লেটার পোস্ট বক্সে সে শুধুমাত্র একটা চিঠি দেখতে পায়, কিন্তু ওই চিঠিটা যেখানে নিয়ে যেতে হবে তার কোনো আইডিয়াই নেই। তো এর জন্য জেসপার বাড়িকে সেন্সবার্গে একটা বড় ম্যাপ বানায় এবং সেখানে থাকা বাড়িগুলো নির্ণয় করতে থাকে কোথায় কোন বাড়ি, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তো এর জন্য সে বাধ্য হয়ে নিজেই বেরিয়ে পড়ে এবং নিজে থেকে ওই বাড়িটা খুঁজতে যায় এবং সেখানে গিয়ে সেই বাড়িটা সে খুঁজেও পায়। আর বাড়িতে যখন যায় তখন সেখানে কোনো মানুষ দেখতে পায় না ও, কিন্তু বাড়ির ভেতরে সে যখন ঢোকে অনেকগুলো কাগজ এবং কাঠের তৈরি খেলনা দেখতে পায়। তো এগুলো দেখে ওর খুব ভালো লাগে যে অন্তত এখানে একজন মানুষ রয়েছে যে অনেক শৈল্পী। কিন্তু তখনই ওই বাড়ির মালিক চলে আসে আর তার আওয়াজ পেয়ে জেসপার তো ভয় পেয়ে সেখান থেকে পালাতে লাগে, কিন্তু যাওয়ার সময় তার ব্যাগটি ভুলে সেখানে পড়ে যায়। আর এরপর ওই বাড়ির মালিক ওই ব্যাগটি পায় এবং ওটার মধ্যে সেই চিঠিটা পায়। তো এই বাড়ির যে মালিক ছিল তাকে আমরা দেখি সে একটা বৃদ্ধ ছিল আর তার নাম ছিল হচ্ছে ক্লস। তো সে চিঠিটা খুলতে একটা ছবি দেখতে পায়। আর আমি বিষয়টা বুঝিয়ে বলছি, জেসপার কিন্তু এই চিঠিটাই বৃদ্ধকে দেওয়ার জন্য এসেছিল। তো যাই হোক, ওই চিঠিতে আমরা দেখি একটা বাচ্চা বাড়ির মধ্যে বন্দী ছিল। আর অন্যদিকে জেসপার যখন পোস্ট অফিসে আসে, ওর মাথায় জাস্ট একটা চিন্তাই ছিল, আমি চিঠি মিঠি বিলি করতে পারবো না ভাই, আমি আমার শহরে পালিয়ে যাবো, তা না হলে আমার জান বাঁচবে না, এই শহরে মানুষ আমাকে মেরে ফেলবে, সবাই খুবই ডেঞ্জারাস। এরপর সে যখন জিনিসগুলো গুছিয়ে পালাতে লাগে, তখনই সেই বৃদ্ধ লোক ক্লোজ চলে আসে এবং ওকে ওই বাচ্চাটির ছবি দেখিয়ে বলে, এই চিঠিটা যে পাঠিয়েছে ওর ঠিকানা আমাকে নিয়ে চলো। তো জেসপার
ভয়ে ভয়ে ক্লোজকে মনে বৃদ্ধকে ওই বাচ্চার বাড়ির সামনে নিয়ে যায়। তো সেখানে ক্লোজ জেসপারকে একটা গিফট বক্স দেয় আর বলে তুমি ওই বাচ্চাকে এটা দিয়ে আসো। কিন্তু জেসপার ভেতরে কিভাবে যাবে, বাড়ির সামনে তো অনেক বিপদ, পুরো বাড়িতে ফাঁদ পাতা, তাছাড়া বাড়ি পাহারার জন্য ভয়ঙ্কর কিছু কুকুরও রয়েছে। তো জেসপার তো যেতে সাহস পাচ্ছিল না, তখন ক্লোজ করে একটা ঘুষি দিয়ে ওকে উড়িয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে দেয়। তো এরপর জেসপার করে কি গিফটটা রেখে যখন সেখান থেকে পালিয়ে আসতে লাগবে তখনই বাড়ির ভয়ঙ্কর মালিক চলে আসছিল। কিন্তু ভাগ্যিস ক্লোজও জেসপারের পেছন পেছন এখানে এসেছে এবং ওকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যেতে লাগে। আর তারপর আমরা দেখতে পাই ওই বক্সটি ফাইনালি ওই বাচ্চাটির হাতে পৌঁছেছে। তো বাচ্চাটি যখন বক্সটা খোলে সেটার ভেতরে থেকে একটা ব্যাঙ দেখতে পায়, যা দেখে সে অনেক খুশি হয়। আর এই সব কিছুই কিন্তু জানালা দিয়ে ক্লোজ দেখছিল। কিন্তু হঠাৎ বাচ্চাটির চোখ পড়ে ওই ক্লোজের উপরে, কিন্তু বাচ্চাটি ক্লোজকে ভালো মতো দেখার আগেই ক্লোজ সেখান থেকে হাওয়া হয়ে যায়। তো পরদিন সকালে জেসপারের কাছে কিছু বাচ্চা আসে এবং তারা লেটার নিয়ে এসেছে আর তারা সবাই ওই ক্লোজকে চিঠি পাঠাতে চায়, কারণ পুরো শহরে এই কথা ছড়িয়ে পড়েছে যে ক্লোজের ঠিকানায় জেসপারকে চিঠি দিলে পরের দিন খেলনা পাওয়া যায়। তো এই চিঠিগুলো যখন বাচ্চারা নিয়ে আসে জেসপারের তো খুশিতে পাখা গজিয়ে যায়, কারণ 1 বছরের মধ্যে তাকে 3000 চিঠি পোস্ট করতে হবে। তো এই বাচ্চারাই তার একমাত্র আশা, মানে এখানে যারা বড় তারা তো মারামারিতে হানাহানিতে ব্যস্ত, কিন্তু এই বাচ্চাদের চিঠি দিয়ে সেই 3000 চিঠি পূরণ করতে পারে। তো এরপর জেসপার করে কি ওই চিঠিগুলো নিয়ে ক্লোজের কাছে যায় এবং বাচ্চাদের কথা বলে যে বাচ্চারা আপনাকে চিঠি দিয়েছে। এটা শুনে ক্লোজ অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং জেসপারকে অনুমতি দেয় রাতে যে বাচ্চারা চিঠি দিয়েছে তাদের বাড়িতে গিয়ে খেলনা বিতরণ করতে। তো খেলনা যখন বিতরণ হয়ে যায় তখন আমরা দেখি দুই সম্প্রদায়ের বাচ্চারা, মানে দুইটা কিন্তু শত্রু সম্প্রদায়, তারপরও ওই বাচ্চারা খেলনা পেয়ে একে অপরের সাথে মিলেমিশে খেলতে শুরু করে। কিন্তু এই বিষয়টি দুই সম্প্রদায়ের শত্রু মানুষ পছন্দ করে না, তারা তাদের বাচ্চাদের ডেকে সাবধান করে দেয় এই কাজ কিন্তু আর ভুলেও করবে না, ওরা আমাদের শত্রু, ওদের সাথে কোনো সম্পর্ক নেই এবং দ্বিতীয়বার যদি করো তোমাদের কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। তো যাই হোক তারপর সিন শিফট হয় জেসপারের কাছে, যে কিনা দেখতে পায় সেন্সবার্গের বাচ্চারা একটাও পড়ালেখা যায় না, তারা সবাই চিঠি লিখেছে আর্ট করে, নামটাও লিখতে পারে না, মানে কোনো আইডিয়া নেই তাদের পড়ালেখা সম্পর্কে। তো এরপর আর মনে হয় বাচ্চারা যদি চিঠি লিখতে চায় তাহলে ওদের তো পড়ালেখা শিখতে হবে, আর এর জন্য এলভার কথা মনে পড়ে যে একসময় শিক্ষক ছিল। তো এর জন্য সে এলভার কাছে যায় যাতে বাচ্চাদের পড়ায়, কিন্তু এলভার রাজি হয় না, যে তুমি কি জানো এই শহরের মানুষ কেমন, এই শহরের মানুষ খালি মারামারি জানে আর কিছু জানে না। কিন্তু জেসপার যখন অনেক হাত জোর করে তখন এলভাও রাজি হয়ে যায়। আর এদিকে অলরেডি কিন্তু গ্রামের বেশিরভাগ বাচ্চাই কিন্তু জেসপার এবং ক্লজের মাধ্যমে খেলনা পেয়ে গিয়েছিল এবং তারা বর্তমানে জেসপারকে খুব ভালো মতোই চেনে, কিন্তু ক্লজকে এখনো পর্যন্ত কেউ দেখেনি। তো যাই হোক অন্যদিকে আমরা দেখি যে এলভার কাছে যে বাচ্চাগুলো গিয়েছে তাদের পড়াতে এলভার অনেক ভালো লাগছে। এই জন্য এলভা যেটা করে ও যে নিজের জন্য যে সঞ্চয় করেছিল টাকাগুলো সেগুলো বাচ্চাদের পড়ালেখার জন্য ব্যয় করতে শুরু করে এবং বাচ্চারা এখন আস্তে আস্তে নিজেদের নাম লেখাও শিখে যাচ্ছিল, মানে শিক্ষিত হচ্ছিল। তো এখন জেসপারের কাছে চিঠির ডিমান্ড দিন দিন বাড়তেই থাকে, কারণ বাচ্চারা লেখা শিখেছে। তো ইতিমধ্যে একটা বাচ্চা যখন চিঠি দেয় তখন জেসপার করে ওই বাচ্চাকে খেলনার জায়গায় একটা কয়লা দিয়ে আসে, কারণ ওই বাচ্চাটি খুবই বাজে ছিল, সে সবসময় জেসপারকে বিরক্ত করতো এবং সবার সাথে খারাপ ব্যবহার করতো। তো ওই বাচ্চাটি কয়লা পেয়ে রেগে যায় এবং জেসপারের উপর হামলা করতে লাগে। আর তখন আমরা দেখি জেসপার ভয় না পেয়ে উল্টো ওই বাচ্চাকে ভয় দেখিয়ে বলে তুমি যদি ক্লোজের কাছ থেকে খেলনা নিতে চাও তাহলে সবার প্রথমে তোমার স্বভাব বদলাতে হবে, কারণ ক্লজ জানে কে ভালো কে খারাপ, সবার ব্যবহার সম্পর্কে জানে। তো যারা অন্যকে সহায়তা করে না, যারা মিলেমিশে থাকে না, তাদেরকে ক্লজ খেলনা দেয় না। তো এই কথা যখন সকল বাচ্চারা শুনতে পারে ওই বাচ্চা সহ সকল বাচ্চারাই এক অপরের সাথে ভালো ব্যবহার করা শুরু করে দেয় এবং সবাই ভালো কাজ করতে থাকে এবং এটা দেখে অনেক বড়রাও করে কি একে অন্যের সাথে মেশা শুরু করে। আবার এদিকে কিন্তু এলভার স্কুল অনেক ভালো চলছিল, দিনকে দিন খালি ছাত্রছাত্রী বেড়েই যাচ্ছিল, মানে এই পুরো গ্রামে একটা অন্যরকম জোয়ার আসতে শুরু করেছে। তো যাই হোক এই সবকিছু কিন্তু শুধুমাত্র হচ্ছিল জেসপারের চেষ্টা আর ক্লজের খেলনার কারণে। তো আস্তে আস্তে এইভাবে জেসপারের কাছে চিঠির পরিমাণ বাড়তে থাকে, আস্তে আস্তে বাচ্চাদের কারণে এই সম্প্রদায় আস্তে আস্তে শান্তিও আসতে লাগে। কিন্তু এই সবকিছু এই দুই সম্প্রদায়ের যে হেড ছিল তারা মেনে নিতে পারছিল না। তো তখন এই দুই সম্প্রদায়ের চিরশত্রু দুই লিডার একত্র হয়ে জেসপার এবং ক্লোজকে মারার পরিকল্পনা করে। তো রাতের বেলা তারা ক্লোজ এবং জেসপার উপর হামলা করে, যে কারণে ক্লোজ এবং জেসপার গাড়ি সহ দূরে গিয়ে পড়ে এবং অনেক আহত হয়, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায়। কিন্তু এদিকে আবার ক্রিসমাসও আসতে শুরু করেছে, যার কারণে জেসপার বাচ্চাদের জন্য ক্লোজকে নতুন করে অনেক খেলনা বানাতে বলে, কারণ অনেক চিঠি আসবে। কিন্তু আমরা দেখি ক্লোজেরও খেলনার স্টক ফুরানোর পথে ছিল, মানে তারও খেলনা ফুরিয়ে যাচ্ছে। তো তখন জেসপার বলে তাহলে তুমি নতুন করে খেলনা বানাও, কিন্তু ক্লজ জেসপারকে মানা করে দেয়। সে বলে আমি আর কোনো খেলনা বানাতে পারবো না। কিন্তু জেসপারের মাথায় ঢুকছে না সে কেন আর খেলনা বানাবে না, ভালোই তো চলছে সবকিছু। কিন্তু ওদিকে আমরা দেখি দীর্ঘদিন তো মারামারি বন্ধ ছিল, কিন্তু যার যে স্বভাব ওরা করে কি মারামারি না করতে করতে ওদের অলসতা এসে গেছে। এজন্য ওরাতেই ঘন্টা বাজে দুই সম্প্রদায়ের মানুষ আবারও একে অপরের সাথে লড়াই শুরু করে, মানে এটা ওদের অভ্যাস। আর পরদিন সকালে আবারও জেসপার করে কি ক্লজের কাছে আসে এবং তাকে খেলনা বানানোর জন্য অনেক রিকোয়েস্ট করে এবং তাকে রিকোয়েস্ট করতে করতে ক্লোজকে বলেই ফেলে যে তুমি কেমন মানুষ, এই বাচ্চাদের জন্য তোমার মন বলছে না। এবং সে ক্লোজকে তার অতীত সম্পর্কে জিজ্ঞেস করে ফেলে, কিন্তু যখনই অতীত সম্পর্কে জিজ্ঞেস করে জেসপার তখনই ক্লজ রেগে যায় এবং জেসপারকে বাড়ি থেকে বের করে দেয়। তার মানে আমরা বুঝতে পারি ক্লোজের অনেক কষ্টের একটা অতীত রয়েছে। তো যাই হোক এই জন্য জেসপার অনেক মন খারাপ করে। তো জেসপার সেখান থেকে চলে আসে আর তখন রাস্তায় মার্গো নামে একটা ছোট বাচ্চা মেয়ের সাথে জেসপারের দেখা হয় আর ওর
মার্গোর সাথে জেসপারের ভাব হয়ে যায়। তো এরপর মেয়েটি জেসপারকে তার বাবার সম্পর্কে বলে যে ওর বাবার প্ল্যান হচ্ছে জেসপারকে মেরে ফেলা, কিন্তু সে জেসপারকে পছন্দ করে। তবে এই কথায় জেসপার তেমন মনোযোগ দেয় না, সে করে কি ওকে এলভার কাছে নিয়ে যায় যাতে এলভা ওকে লিখতে পড়তে শেখায়। আর তারপর আমরা দেখি জেসপার আবার ক্লোজের কাছে যায় এবং মার্গোকে যখন দেখায় তখন জেসপার আর ক্লোজ মিলে মার্গোর জন্য একটা স্লেজ তৈরি করে, যে খেলনাটা পেয়ে মেয়েটি অনেক আনন্দের সাথে খেলে। আর এটা দেখে ক্লোজ অনেক খুশি এবং ইমোশনাল হয়ে পড়ে। আর তখন ক্লোজ জেসপারকে বলে তুমি আমার অতীত সম্পর্কে জানতে চেয়েছিলে না, তাহলে শোনো, আমি আর আমার স্ত্রী লিডিয়া এই শহরে অনেক আগে এসেছিলাম অনেক আশা নিয়ে। আমরা চেয়েছিলাম আমাদের অনেক বাচ্চা কাচ্চা হবে, এই খেলনা দিয়ে খেলবে, আর এই বাচ্চাদের জন্য আমি খেলনা তৈরি করেছিলাম। কিন্তু সময়ে যে আমাদের কখনোই বাচ্চা হয়নি। আমার স্ত্রী লিডিয়াও আমাকে ছেড়ে গিয়েছে, বাচ্চাও হয়নি, কিন্তু রয়ে গিয়েছে এই খেলনাগুলো। আমার স্বপ্ন ছিল যে এই খেলনাগুলো দিয়ে আমার বাচ্চা খেলবে, কিন্তু তারপরেও যেহেতু ওই খেলনাগুলো কারো বাচ্চাদেরকে যে আনন্দ দিয়েছে এতে আমি অনেক খুশি হয়েছি, আমি আবারও খেলনা তৈরি করব। তো এরপর জেসপার আবারও খেলনা তৈরি করা শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখি জেসপার এরপর যখন এলবার ওই মিট শপে বা মাংসের দোকানে যায়, সে দেখতে পায় এটার মিট শপ নেই, এটা পুরোপুরি একটা স্কুলে বদলে ফেলেছে এলবার, এবং এলবার কখনো এখান থেকে যেতে চায় না। এবং আমরা এখানে একটা জিনিস স্পষ্ট দেখতে পাই যে এলবার জেসপারের মধ্যেও কিন্তু সম্পর্ক শুরু হয়ে গিয়েছে, একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। তো যাই হোক, এদিকে দেখতে দেখতে ক্রিসমাসের দিন চলে আসে। আর অন্যদিকে দেখা যায় মার্গো আর তার ফ্যামিলি জেসপারকে সাহায্য করার জন্য আসে। মানে মার্গো তার বাবা মাকে নিয়ে এসেছে জেসপারকে সাহায্য করার জন্য, যাতে ক্রিসমাসের আগে অনেক খেলনা তৈরি করতে পারে। অথচ এই মার্গের বাবাই কিন্তু জেসপারকে মারতে চেয়েছিল। মানে বাচ্চারা চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারে। তো যাই হোক, এরপর সকলে মিলে ক্রিসমাসের আয়োজন শুরু করে দেয়, কিন্তু তখনই সেখানে জেসপারের বাবা চলে আসে হঠাৎ করে। এবং আমরা এখানে জানতে পারি এই দুই সম্প্রদায়ের যে লিডার ছিল তারাই মূলত জেসপারের বাবাকে ডেকে এনেছে, এবং তারা জেসপারের কাহিনী জানতো যে জেসপারকে এখানে শাস্তিতে পাঠানো হয়েছে। তো জেসপারের বাবা বলে তোমাকে 3000 চিঠি বিলির দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তুমি মাত্র 6 মাসে 14,000-এর বেশি চিঠি পোস্ট করে দিয়েছো, তুমি অনেক ভালো কাজ করেছো, তো এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো। তো এই কথা যখন সবাই জানতে পারে, সবাই তো বুঝে যায় যে এটা জেসপারের পানিশমেন্ট ছিল। এবং এলভা বলে, মানে ওই মেয়েটি বলে, তুমি তাহলে এতদিন আমাদের ইমোশন নিয়ে খেলেছো শুধুমাত্র তোমার স্বার্থের জন্য, তো তোমার স্বার্থ শেষে এখন আমাদের ছেড়ে তুমি চলে যাবে সেই বিলাসবহুল জীবনে। তো তারা সবাই অনেক কষ্ট পায় এবং জেসপারকে ছেড়ে চলে যায়। আর জেসপারও তখন বাধ্য হয়ে বাবার সাথে বাড়িতে চলে আসতে লাগে। আর এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি ওই দুই সম্প্রদায়ের যে লিডার তারা কিন্তু ট্রিক্স করে এটা করেছে যাতে জেসপারকে এখান থেকে সরানো যায়, কারণ জেসপারই এই দুই সম্প্রদায়ের মানুষকে মানুষ তৈরি করছে। আর সবাই যদি ভালো হয়ে যায় তাহলে লিডারদের আর কেউ মানবে না। তো যাই হোক, এরপর যখন জেসপারের বাবা জেসপারকে নিয়ে চলে যাচ্ছিল তখন সে খেয়াল করে যে তার ছেলে আসলে অনেক কষ্ট পাচ্ছে। তো তার কাছে তখন মনে হয় আমি কি এটা ঠিক করছি। তো এরপর সে গাড়ি থামে এবং ছেলেকে বলে, আমি তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করি। সেন্সবার্গ সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা ছিল, সেখানেও তুমি তোমার ভক্ত তৈরি করেছো এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করেছো। তো যাও, তোমার যদি মনে হয় তুমি ওখানে ভালো থাকবে, আমি তোমাকে সেই অনুমতি দিয়ে দিলাম। আমি চাই তুমি সুখে থাকো, এবং তুমি নিজেকে প্রমাণ করে দিয়েছো যে তুমি নিজের খেয়াল নয় শুধুমাত্র অন্যের খেয়ালও রাখতে পারো। আর অন্যদিকে আমরা দেখি জেসপার চলে আসার পরে কিন্তু ওই দুই সম্প্রদায়ের লিডাররা এলভা এবং ক্লোজকে শহর থেকে চিরদিনের জন্য তাড়ানোর ব্যবস্থা করেছে, এবং তারা ক্লোজের সকল খেলনা ভেঙে ফেলতে চায়, কারণ এই খেলনাগুলোই কিন্তু বাচ্চাদের চেঞ্জ করে দিচ্ছে এবং বাচ্চারা চেঞ্জ হলেই সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তখনই জেসপার চলে আসে এবং আমরা দেখি ক্লোজার তার খেলনা নিয়ে গাড়িতে উঠে সেখান থেকে পালাতে লাগে। আর তাদেরকে মারার জন্য তখন বাকি দুই সম্প্রদায়ের মানুষ বা লিডাররা ধাওয়া করতে থাকে। তো এখানে আবার আরেকটা টুইস্ট ঘটে, মানে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে এই দুই সম্প্রদায়ের লিডারের যে ছেলে মেয়ে তারাও কিন্তু একে অপরকে ভালোবেসে ফেলেছে। এবং সবাই যখন এটা দেখে তখন জেসপার বলে, তোমরা কি একবারও দেখতে পারছো না তোমাদের সন্তানরা বদলে যাচ্ছে, তারা মিলেমিশে থাকছে, কিন্তু তোমরা নিজেদের মধ্যে কোনো পরিবর্তন আনবে না। তো এটা দেখে উল্টো আরো কি হয়, লিডাররা রেগে যায় এবং তারা করে কি ওই প্রেমিক প্রেমিকাদের ধাওয়া দেয়। আর অন্যদিকে আমরা দেখি একটা বগি নিয়ে এলভা আসে, আর এই বগির মধ্যে মূলত আসল খেলনাগুলো ছিল, মানে ওরা আগেই জানতো ওদের উপর আক্রমণ হতে পারে। আর বাচ্চারাই মূলত এই কথাটা বলে দিয়েছিল এলভা এবং ক্লোজকে যে তোমাদের উপর আক্রমণ হতে পারে, খেলনাগুলো ভাঙা হতে পারে। আর বাচ্চারাই আসল খেলনাগুলো আলাদা করে রেখেছিল। তো তখন যেটা হয়, পুরো বাচ্চারা লিডারদের বিপক্ষে মানে বাপ মায়ের বিপক্ষে চলে যায়। তো তখন বাধ্য হয়ে দুই সম্প্রদায়ের লিডার এবং সবাই একসাথে হয়ে যায়। আর তারপর লাস্টে আমরা দেখি দুই সম্প্রদায়ের লিডার একে অপরের ছেলে মেয়ের বিয়ে করিয়ে দিচ্ছে। আর এর মধ্যে জেসপার এবং এলভারও বিয়ে হয়, তাদের ঘরে দুটো সন্তানের জন্ম হয় এবং তারা এখানেই চিরদিন থাকবে। আর আমরা দেখি ক্লোজও বাচ্চাদের জন্য খেলনা ডেলিভারি কাজ শুরু করে, কিন্তু এর 12 বছর পর ক্লোজকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আর এরপর নাকি তাকে আর কখনোই দেখা যায়নি, কিন্তু এরপরও নাকি প্রতি ক্রিসমাসের রাতে বাচ্চাদের জন্য কেউ খেলনা দিয়ে যেত। আর দুই একটা বাচ্চা ওই খেলনা দানকারীকে দেখতেও পেরেছে এবং সে দেখতে নাকি ক্লোজের মতোই ছিল। আর এখানেই শেষ হয়ে যায় ক্লোজ নামে সিনেমাটি। তো যাই হোক, খুবই অসাধারণ একটা কনসেপ্টের সিনেমা কিন্তু অ্যানিমেশনের মধ্যে প্রকাশ করা হয়েছে, খুবই অসাধারণ কনসেপ্ট। এই সেমসবার্গে আমরা যে ঘটনাটা দেখলাম, এখানে দুই পক্ষের যে লিডাররা ছিল ওই দুই লিডার কিন্তু একে অপরের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করত। তবে যখন বাচ্চারা শিক্ষিত হয় তারা কিন্তু পুরো সমাজটা চেঞ্জ করে দেয়। কিন্তু তারপরেও লিডাররা কখনোই চাচ্ছিল না যে সবাই মিলেমিশে থাকুক, তাহলে ওদের ক্ষমতা কমে যাবে। তো এই সেম জিনিসটা কিন্তু আমাদের দেশে পুরো দুনিয়াতেই হচ্ছে। তুমি যদি যাও তাহলে দেখবে হিন্দু মুসলিম যে লিডারগুলো রয়েছে তারা আমাদের এইভাবে বিভেদ করছে, এক দেশ আর
আরেক দেশের সাথে এভাবে বিভেদ করছে, আমাদের মধ্যে সবসময় তারা লাগিয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে কিন্তু গুদে গুদে টিপ রয়েছে, খাঁটি বাংলা যেটা বলে। মানে ওই হিন্দু লিডার বলো আর মুসলিম লিডার বলো কিংবা বিরোধী দল বলো বা সরকারি দল বলো, সবাই কিন্তু একজন আরেকজনকে ভয় দেখিয়ে আমাদেরকে সবাই নিয়ন্ত্রণ করছে। কিন্তু যখন ওই বাচ্চাদের মতো আমরা সবাই শিক্ষিত হব, আমরা সবাই মানুষ হব, তখন কিন্তু আমাদের কেউ ভেদাভেদ করতে পারবে না এবং আমরা কিন্তু অনেক সুন্দর একটা সমাজ তৈরি করতে পারবো এবং এটা পসিবল। আর এই সিনেমাতে কিন্তু এটাই অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে। আর তুমি এই সিনেমা থেকে আরেকজনকে কি জ্ঞান দেবে বা এখান থেকে তুমি কি শিক্ষাটা পেলে সেটাও কমেন্টে বলবে, যাতে তোমার কমেন্ট পেয়েও অনেক কিছু শিখতে পারে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।